আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সবচাইতে এক্সাইটিং প্রসপেক্ট এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে, তাহলে সেটা কে? নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান নন, কারণ তিনি ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে অনেক কিছু দেখিয়ে ফেলেছেন, দিয়ে ফেলেছেন। সবাই জানেন তার মধ্যে একটা প্রেডিক্টেবিলিটির ব্যাপার রয়েছে এবং একটা রিলায়েবিলিটির ফ্যাক্টরও রয়েছে। মুস্তাফিজের যে চাহিদা, সেটা কিন্তু বাংলাদেশের নামটাকেই উজ্জ্বল করছে বিভিন্ন মাত্রায়। এবং এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের বর্তমানে ক্রিকেটে যিনি রাজত্ব করছেন তার পারফরমেন্সেস দিয়ে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তবে এক্সাইটিং প্রসপেক্টের কথা যদি বলি, দুজনের নাম সামনে চলে আসে। একজন হচ্ছেন রিশাদ হোসেন, একজন হচ্ছেন নাহিদ রানা। এবং মজার বিষয় হচ্ছে দুজনই আবারও বোলারই, একজন লেগ স্পিনার, একজন দ্রুতগতির পেস বোলার। নাহিদ রানার উত্থানের ব্যাপারটা আমরা কিন্তু লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরেই, এবং কয়েকবার ইনজুরির কারণে তিনি যখন একটু পিছিয়ে গিয়েছেন তখন আসলে মনে হচ্ছিল যে বাদবাকি অনেক গতি তারকার মতো তিনিও কি ঝরে পড়বেন কিনা। তবে এই সময়টা খুব ভালো যাচ্ছে নাহিদ রানার, এবং তার সবচেয়ে উজ্জ্বল এক্সাম্পলটা আমরা কিন্তু পিএসএলেই দেখতে পেরেছি গতকাল। আমি গতকাল আসলে ঠিকঠাক মতো ঘুমাতে পারি নাই, বিকজ নাহিদ রানার যে ম্যাচটা হয়েছে, পেশোয়ার জালমির যে ম্যাচটা হয়েছে, সেটা শেষ হওয়ার পর ভাবছিলাম তখনই একটা রিয়াকশন ভিডিও করব, কিন্তু মনে হয়েছিল যে না, একটু রেস্ট নেওয়া দরকার। তারপরও কিন্তু চোখের সামনে থেকে সরছিল না বিষয়গুলো, যে নাহিদ রানার এত দুর্দান্ত বোলিং। আপনি দেখেন যে তিনি কতগুলো রেকর্ড করেছেন গতকাল পেশোয়ার জালমির হয়ে। প্রথম রেকর্ডটা হচ্ছে যে কোনো একটা পিএসএল ম্যাচে বাংলাদেশিদের পক্ষে তিনি বেস্ট বোলিং পারফরমেন্সটা দিয়েছেন। মাত্র 7 রানে 3টা উইকেট পেয়েছেন তিনি 4 ওভার থেকে। 20টা ডট বল দিয়েছেন, যেটাও একটা রেকর্ড। এবং সেই সাথে নাহিদ রানার যে বোলিং পারফরমেন্স ছিল, যে গতিটা তিনি সঞ্চার করেছেন পাকিস্তানের মাটিতে গিয়ে, যারা কিনা পেস বোলিংয়ের জন্য সমৃদ্ধ। পাকিস্তান তাদের ইতিহাসে বিভিন্ন ধরনের গতি তারকা প্রডিউস করেছে সবসময়, এবং তাদের ঘরের মাটিতে গিয়ে যখন বাংলাদেশি একজন তাদেরকে কাঁপিয়ে দিয়ে আসছেন, সেটা কিন্তু দেখার মতো একটা ব্যাপার ছিল। নাহিদ রানার ওভারঅল গতকালের পারফরমেন্সের মধ্যে শুধুমাত্র তার গতিটাকে নিয়ে আমি ফোকাস করতে চাই না, কারণ সেটা তার একটা স্টক ব্যাপার, সেটা আমরা সবাই জানি, এবং টেকনিক্যালি সেটা অ্যানালাইজ করেওছেন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। তবে যেই বিষয়টা আসলে এনকারেজিং, সেটা হচ্ছে নাহিদ রানার বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স, এবং নিজের এই গতিটাকে কত দারুণভাবে তিনি ব্যবহার করতে পারেন, সেটার একটা নিদর্শন আমরা কিন্তু দেখলাম। আগের যে ম্যাচটা নাহিদ রানা সুযোগ পেয়েছিলেন, তার ডেবিউ ম্যাচ ছিল পেশোয়ার জালমির হয়ে, সেই ম্যাচে কিন্তু 3 ওভার থেকে 31 রান দিয়েছিলেন। খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, প্রথম ওভারেই 17 রান দিয়েছেন। এবং ওভারঅল সেই ম্যাচটাতে আসলে তাকে বেশ অনুজ্জ্বল মনে হচ্ছিল। তিনি গতি ব্যবহার করতে চেয়েছেন, তবে ওই দিনটাতে পার্টিকুলারলি তিনি হয়তো কারেক্ট লেন্থগুলো হিট করতে পারেননি, যে কারণে তার বিরুদ্ধে আসলে চড়াও হয়ে গিয়েছিলেন ব্যাটাররা। সুযোগ বুঝে রানগুলো বের করেছেন। একটু অতিরিক্ত উইকেট পাওয়ার চিন্তা ভাবনা থেকে নাহিদ রানা আরও বেশি করে রান বিসর্জন দিয়েছেন বলে আমার মনে হয়। তবে গতকাল একটা ভালো সেফ অ্যান্ড সিকিউর সিচুয়েশনে তার দল ছিল। পেশোয়ার জালমি 246 রান করার পর এত বড় একটা টার্গেট যখন মাথার উপরে রয়েছে করাচি কিংসের জন্য, শুরুটা তাদের ভালো হওয়া প্রয়োজন ছিল। নিশ্চয়ই শুরু থেকে ব্যাটারও একটু অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে ছিলেন, তবে নাহিদ যে ধরনের বোলিং করেছেন, আমার কাছে মনে হয় যে যে কোনো ব্যাটারের জন্য সেটা ফেস করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ম্যাচ শেষে সেই করাচি কিংসেরই মঈন আলী তিনি আসলে বলছিলেন, তিনিও ফেস করেছেন নাহিদ রানাকে, পারেননি ঠিকঠাক মতো খেলতে। তিনি বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট হচ্ছে নাহিদ রানা, এবং তার গতির সঙ্গে আসলেই মানিয়ে নিতে ব্যাটারদের খুব কষ্ট হচ্ছিল। তিনি ব্যাটারদেরকে রিফ্লেক্সের টাইমই দিচ্ছিলেন না খুব একটা, এবং যে লেন্থটা তিনি ব্যবহার করছিলেন, দ্য হার্ড লেন্থ, একটু শর্ট অফ লেন্থ, বডি বরাবর, চেস্ট বরাবর, ওই জায়গার বোলিংগুলোর এগেনস্টে আসলেই ব্যাটাররা ঠিকঠাক মতো বল টাইমিং করতে পারছিলেন না। সেই এক্সট্রা বাউন্স এবং সেই পেসের কাছে তারা বারবার ধরাশায়ী হচ্ছিলেন। তবে নাহিদ রানার উইকেট পাওয়ার ধরনগুলো দেখুন। তার প্রথম উইকেট গতকাল, সেটা একটা শর্ট বল দিয়ে পুল করতে চেয়েছিলেন ব্যাটার, লিডিং এজ হয়েছে, নাহিদ রানা নিজের বলে নিজে একটা ক্যাচ নিলেন। পরবর্তীতে আরও একজন ব্যাটার তিনিও পুল করতে চেয়েছিলেন শর্ট লেন্থের বল, এবং সেটা আকাশে উঠে যায়, আবারও লিডিং এজ, সেখান থেকে উইকেট কিপার কুশাল মেন্ডিস ক্যাচটা নিয়েছেন। তৃতীয় উইকেটটা, যেটা তিনি অ্যাডাম জাম্পাকে আউট করেছেন, সেখানেও কিন্তু চমৎকার বুদ্ধিমত্তা তিনি ব্যবহার করেছেন। অ্যাডাম জাম্পা তিনি হয়তো এক্সপেক্ট করছিলেন শর্ট বল, একেবারেই ক্রিজের ডেপথে দাঁড়িয়েছিলেন, এবং তারপর তিনি ভেবেছিলেন যে একটা শর্ট বল বা কিছু একটা আসবে বডি বরাবর, দিয়েছেন নাহিদ রানা একটা ইয়র্কার। এই অস্ত্রগুলো, এই ভ্যারিয়েশনগুলো কিন্তু নাহিদ রানাকে বাকি গতি তারকাদের থেকে আলাদা করে দিচ্ছে, এবং এই ব্যাপারটাকেই আমার মনে হয় তার নিজেরও ইভলভ করা দরকার, এবং এই ব্যাপারগুলোকে নিয়ে আরও বেশি বেশি কাজ করা দরকার। কারণ বাই ডিফল্ট তার যেই বোলিং অ্যাকশন, তার যে হাইট, তিনি কিন্তু ভালো গতিতে বল করতে পারবেন, এবং আমি আশা করছি তার গতি আরও বাড়বে সামনের দিনে, কারণ তিনি এখনও কিন্তু বড় হচ্ছেন। তিনি তার প্রাইম এখনও হিট করেননি, এখনও অনেক অনেক ইয়াং একজন ক্রিকেটার তিনি। এর পাশাপাশি তিনি আসলে কি করতে পারেন, সেগুলোও কিন্তু আমরা আসলে দেখার জন্য মুখিয়ে রয়েছি। তার কিছু নমুনা আমরা কিন্তু দেখেছি।
প্রথম যে ম্যাচটার কথা বলি, আবারও পেশোয়ার জালমির হয়ে তিনি যেটা খেলেছিলেন, 3 ওভারে 31 রান খরচ করেছিলেন, ঠিক আছে, তবে সেই দিনটাতেও আমরা দেখেছিলাম তিনি দুটো ভালো স্লোয়ার বল করেছেন, দুটো ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল তিনি করেছেন, নাকেল বল ধরনের একটা স্লোয়ার বলও তিনি করেছেন। সো এই স্লোয়ারগুলো আবার ফুল লেন্থে পড়েছে, ব্যাটাররা কিন্তু বুঝতেই পারেননি, ডিসেপটিভ একটা পেস ভ্যারিয়েশন তার কাছ থেকে আমরা দেখেছি। অন্তত 30-35 কিলোমিটারের একটা গ্যাপ ছিল ওই স্লোয়ার বল আর তার স্টক পেস ডেলিভারির মধ্যে। সো এই বিষয়গুলোকেই আসলে আমার মনে হয় আরও সানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে নাহিদ রানার। এবং তিনি আসলে বাংলাদেশের জন্য তো শুধু না, পুরো ক্রিকেট বিশ্বে যদি বলি এক্সাইটিং কিছু বোলিং প্রসপেক্টস, তাদের মধ্যেই তিনি একজন। এবং সেটা কিন্তু তারও নিজের বুঝতে হবে যে তার ট্যালেন্টের পরিসীমাটা কোথায় আছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা আলাদা দায়িত্ব থাকবে তার প্রতি যত্নটা নেওয়া। কারণ আমরা তাকে মূলত ডেবিউ করিয়েছিলাম আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট আঙিনাতে। আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, টেস্টে তিনি ভালো করবেন, কারণ এই গতিটা এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, যে কোনো ফর্মেটে কাজ করার কথা। তবে টেস্ট ক্রিকেটে আমরা ভেবেছিলাম যে তাকে দিয়ে ডেবিউ করিয়ে দিলে তিনি সেই জায়গাটার মধ্যে অনেক বেশি বল করার সুযোগ পাবেন, ব্যাটারদের সেট আপ করার সুযোগ পাবেন, নিজের লার্নিং কার্ভটাকেও একটু বৃদ্ধি করতে পারবেন। যদিও আমরা বলি যে সবচেয়ে পরিণত হয়ে তারপর টেস্টে যাওয়া উচিত, তারপর নাহিদকে কিন্তু প্রথমেই আমরা টেস্টেই ডেবিউ দিয়েছি, এটা হচ্ছে আমাদের দেশের কালচার। তারপর তিনি ওয়ানডেতেও ডেবিউ পেলেন, তারপর T20 ইন্টারন্যাশনালসেও ডেবিউ পেয়ে গেলেন। আমি আশা করছি যে 3 ফরম্যাটে নাহিদ রানাকে আমরা খুবই সাবধানতার সঙ্গে ব্যবহার যেন করি, কারণ ইম্পর্টেন্ট দিনগুলোতে যেখানে আসলে আর কিছু কাজ করবে না, যেখানে আসলে উইকেটে অন্যান্য স্বাভাবিক বোলারদের জন্য স্বাভাবিক বোলিং করে পাওয়ার কিছু নেই, সেই জায়গাতেই কিন্তু তিনি আমাদের জন্য এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। এবং ইয়ান বিশপের সেই কথাটা দিয়ে আসলে শেষ করতে চাই, কারণ ইয়ান বিশপ যখন প্রথম নাহিদ রানাকে দেখেছিলেন, সবচেয়ে ইন্টারেস্টিং কিছু কমেন্ট তার কাছ থেকে এসেছিল। তিনি বলেছিলেন যে এই রত্নকে প্রিজার্ভ করতে হবে, এই রত্নর যত্ন নিতে হবে, কারণ তিনি ভবিষ্যতে শুধু বাংলাদেশের না, পুরো বিশ্ব ক্রিকেটেই একজন তারকা বনে যাওয়ার সুযোগ তার সামনে রয়েছে। এবং বিশ্ব ক্রিকেটকে অনেক কিছু দেয়ার তার রয়েছে, তার ওই অ্যাবিলিটিটা রয়েছে, তার ক্যাপাসিটিটা রয়েছে, সেটাকে সমুন্নত রাখতে হবে, সেটাকে শান দিয়ে আরেকটু ধারালো করতে হবে। এবং তিনি আসলে যেভাবে বোলিংটাকে এনজয় করছেন এই মুহূর্তে, সেটাকেও আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি। এবং আশা করব যে PSL-এ তিনি যতদিন আছেন ভালো করবেন। বাংলাদেশের নেক্সট সিরিজটা নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে, আমরা সিমিলার ধরনের একটা উইকেট যদি তৈরি করতে পারি, যেটা নাহিদ রানার মতো বোলারদের জন্য একটু কন্ডিউসিভ হয়, যেন অ্যাটলিস্ট বাউন্সটা ট্রু থাকে, যেন বাউন্সটাকে তিনি ব্যবহার করতে পারেন, এই ধরনের কিছু উইকেট যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় নাহিদের কাছ থেকে বেস্ট আউটপুটটা আমরা পাবো। আমরা বিগত পাকিস্তান ODI সিরিজের মধ্যেই কিন্তু দেখলাম যে নাহিদ রানা আসলে কি করতে পারেন। 5 উইকেট হল নিয়েছেন প্রথমবারের মতো, পাকিস্তানের এগেনস্টে দুর্দান্ত খেলেছেন তিনি। পাকিস্তান বোধহয় তার প্রিয় অপোনেন্ট, সেটাও কিন্তু বলে দেওয়া যায়, কারণ 2024-এ রাওয়ালপিন্ডি টেস্টেও কিন্তু নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছিলেন, এবং সেখানেও প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সো দেখা যাক, নাহিদ রানার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি। এবং এটা সবে শুরু। আমার কাছে মনে হয় যে নাহিদ রানা নিজেকে এক্সপোজ করছেন ওয়ার্ল্ড ক্রিকেটে। এবং এই মুহূর্তে অনেকে অবশ্য বলছেন যে হ্যাঁ, তিনি PSL-এ কয়েকজন পাকিস্তানিদের উইকেট পেয়েছেন, সেটা নিয়ে এত লাফালাফির কি আছে, উইকেটটা হয়তো তাকে সাহায্য করেছে। বাট এই ধরনের বোলিং, এই ধরনের গতিময় বোলিং আপনি এই মুহূর্তে যদি ওয়ার্ল্ড ক্রিকেটে খুঁজতে যান, খুব রেয়ার, আপনি পাবেন না খুঁজে। এরকম পেস, এরকম হাইট, এরকম বাউন্স এবং এরকম এনথুজিয়াজম পেস বোলিং করার জন্য, জোরে বল করার জন্য, সেই ব্যাপারটা কিন্তু নাহিদ রানার মধ্যে আছে। এবং সেই ইনেট ক্যাপাবিলিটি, সেই ইনেট কোয়ালিটিটাকে আমরা অন্তত এনকারেজ করার চেষ্টা করি। দেখা যাক শেষ পর্যন্ত নাহিদ রানার ফিউচারটা কোথায় গিয়ে গড়ায়। তবে আমাদের আশা তিনি বাংলাদেশকে অনেক অনেক ম্যাচ জেতাবেন, তিনি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের পাশাপাশি তার যেই ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্যারিয়ারটা আছে সেটাতেও ফ্লারিশ করবেন দিনকে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নাহিদ রানাকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি, এবং তাকে আসলে কত ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের দেশের উইকেটগুলো কি তার জন্য কন্ডিউসিভ করা দরকার কিনা, বা ইন জেনারেল পেসারদের জন্য একটু কন্ডিউসিভ করা যায় কিনা, কারণ আমাদের পেস ব্যাটারিটা বেশ শক্তিশালী এই মুহূর্তে। জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট ABP। ভালো থাকবেন সবাই, থাকবেন স্পোর্টস স্ট্রং হাউসের সঙ্গেও।